কানে ভেসে আসছে কোকিলের সেই চিরচেনা সুর, চোখে ভেসে আসছে প্রকৃতির এত এত রং, আর তরুণ মনে ভেসে আসছে ভালোবাসার মানুষের ছবি। এসব কিছু আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে বসন্ত এসে গেছে। আপনাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। প্রথমেই মনে করিয়ে দিতে চাই যে তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। আমরা যেই দেশটিতে আছি আমরা জানি যে কোনো এই উৎসব মুখর পরিবেশ কোনো একটা দুর্যোগের কারণে খুব স্বল্প সময়ের জন্য থমকে যেতে পারে। তুরস্কে ভূমিকম্প পরবর্তী যেসব দৃশ্য প্রতিদিন দেখা যাচ্ছে সেটা সত্যি দেখার মতো না, মেনে নেয়ার মতো না। একটু ভেবে দেখুন, এরকম একটি ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তাহলে কি হতে পারে? কি হতে পারে সেটা জানার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের এমন দুটি বিভাগে যাই যেখানে কিনা ভূমিকম্প পরবর্তী নানা দিক নিয়ে পড়ালেখা হয়, গবেষণা হয়। ভূমিকম্প নিয়ে পড়ানো হয়, গবেষণা হয় এমন একটি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, যেখানে গিয়ে চোখে পড়ল সবাই মেতে আছে দারুণ এক পিঠা উৎসবে। উৎসবে ব্যস্ত থাকা সত্ত্বেও কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে। ভূমিকম্প নিয়ে পড়ালেখা করতে গিয়ে তাদের উপলব্ধি ছিল এরকম, চারিদিকে যে এত আনন্দ, এত উৎসব, এসব কিছু থেমে যেতে পারে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। তবে এর মধ্য দিয়ে জীবন চলতে হয়, ঠিক যেমনটা তুরস্কেও চলছিল। আমরা যেই দেশটিতে আছি আমরা জানি যে কোনো এই উৎসব মুখর পরিবেশ কোনো একটা দুর্যোগের কারণে খুব স্বল্প সময়ের জন্য থমকে যেতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা। তুরস্কেও আমরা জানি যে বিভিন্ন মানুষের জনজীবনে গিয়ে অনেক উদ্দীপনার মধ্যে ছিল, কিন্তু এই শুধুমাত্র একটি ভূমিকম্পের মতো দুর্ভোগের কারণে তাদের এখন সবকিছু একেবারে শ্যাটার্ড অবস্থায় চলে আসছে। ফোর্থ ইয়ার আমাদের একটা আলাদা করে কোর্সই আছে সাইসমোলজি কোর্সটা আসলে এই ভূমিকম্প রিলেটেডই। ভূমিকম্পের সময় যে কম্পনটা হয় সেটাই রেকর্ড করে সেটার মাত্রা থেকে শুরু করে সব কিছু নির্ণয় করে আসলে অবস্থান এবং মাত্রা এবং ইন্টেন্সিটি সব কিছু করা হয়। তো ফোর্থ ইয়ারে যখন এটা করানো হয় তখন আসলে আমরা ডিটেলসটা জানতে পারি ভূমিকম্প সম্পর্কে। আমরা এখান থেকে জানতে পারি যে বাংলাদেশ 3টি প্লেটের সমন্বয়ে আছে, যেমন বার্মিজ প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। এই 3টি সংযোগস্থলে বাংলাদেশ অবস্থান করছে। সে কারণেই আমি মনে করি ঢাকা শহর এবং পার্বত্য চট্টগ্রাম, সিলেট এগুলো ভূমিকম্প প্রবণ এলাকা। দেখা যাচ্ছে যে তুরস্কে যেই ঘটনাটা ঘটেছে, এটা ঘটার অন্যতম কারণ হচ্ছে তুরস্ক অনেকগুলো প্লেটের এই টেকটনিক প্লেটের সংযোগস্থলে উপস্থিত আছে। যদি তুরস্কের যে মাত্রার ভূমিকম্প হয়েছে সেই মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, ঢাকা শহরে হয়, তবে অবশ্যই বাংলাদেশের যেসব স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেগুলোর মানদণ্ড অনুযায়ী অবশ্যই এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ভূতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার বলছিলেন, সবকিছু বিবেচনা করলে মাটির নিচে ঠিক যে অবস্থার কারণে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে, ঠিক সেই একই অবস্থা বাংলাদেশের মাটির নিচেও আছে। তবে নিশ্চিত করে কেউ বলতে পারে না বড় ধরনের সেই ভূমিকম্প ঠিক কখন হবে। একটা জিনিস নিশ্চিত যে আর্থকুয়েক সংঘটিত হবেই। এটা কবে হবে, এটা কি ইমিডিয়েটলি হবে নাকি কিছু বছর পরে হবে, সেইটার ব্যাপারে নিশ্চিত বলা যায় না। তবে এই জায়গায় একটা বিষয় কি, প্রকৃতি তার নিজস্ব খেয়ালে চলে, তাই তো এখন কোনো জায়গায় এই যে প্লেটগুলো পরস্পর মুখোমুখি অবস্থানের কারণে এবং তার কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই হওয়ার কারণে এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর হয়ে থাকে। তো এটা যত ফ্রিকুয়েন্টলি ছোটো মাত্রার আর্থকুয়েক সংঘটিত হয় আস্তে আস্তে তার এনার্জিটা রিলিজ হয়ে যায়। তো আমাদের এই প্লেট জাংশনে কিছু জায়গা এই অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার এবং ওনাদের রিসার্চ গ্রুপ ডিটেক্ট করেছেন যে জায়গাটা লকড হয়ে আছে, অর্থাৎ মানে প্রেশারটা রিলিজ হচ্ছে না, এই জায়গায় ভয়।
ভূমিকম্প যখনই হোক তাতে ধ্বংসযোগ্য কতটা হতে পারে তার অনেক কিছুই নির্ভর করছে দালানের নিচে মাটির গুণগত অবস্থার উপর। ঢাকা সিটির এই টপে আছে মধুপুর ক্লে নামে একটা ক্লে, যেটার কোনো কোনো জায়গায় 20 থেকে 21 ফিট পুরুত্বের, যেমন আপনি সাভার এরিয়ায় বা কোনো কোনো জায়গায় লাল মাটি যেটা এক্সপোজ থাকে আপনার খালি চোখে দেখতে পান, এইটা স্টেবিলিটি বেশ ভালো। তো এইটার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ বা স্টেবিলিটি, ভূমিকম্প সহ্য ক্ষমতা তুলনামূলক অন্য যেগুলো একটু রিসেন্ট যে সয়েলগুলো এগুলোর চেয়ে বেটার। এইগুলো ভরাট করে যেটা করা হচ্ছে, ল্যান্ড ফিলিংটা তো একটু বসার মতো সময় দিতে হবে। আপনি হয়তো খেয়াল করবেন যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বালি পুরু ফেলছে, ভরাট করছে, তার হয়তো অল্প কিছু দিন পরেই কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে একটা সমস্যা থেকে যায় আর কি। তুরস্কে ভূমিকম্পে স্পষ্টতই দেখা গেছে একটি দালান মুহূর্তেই ধসে পড়ছে, কিন্তু বাকিগুলো দাঁড়িয়ে আছে। এটি কেন হলো? ঢাকার মতো শহরগুলোতে ভূমিকম্পে এরকম দালান ধসে পড়ার শঙ্কা আছে কিনা তা জানতে আমাদের পরের গন্তব্য বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আপনি যদি খেয়াল করে দেখেন যে তুরস্কে যে যতগুলো আপনার ফুটেজ দেখাচ্ছে সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 10টা বিল্ডিং যদি থাকে মাঝখানে 1-2টা বিল্ডিং ভেঙে পড়েছে। এটার মেজর কারণ হচ্ছে যে যেগুলা বিল্ডিং দাঁড়িয়ে আছে সেগুলো হচ্ছে একদম ভূমিকম্প সহনীয় হিসেবে বিল্ডিং কোড একদম অনুসরণ করে করা হয়েছে। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে ওর নিচে মাটিটা ভালো। দুইটা জিনিস হয়, একটা হচ্ছে বিল্ডিং ইটসেলফ হচ্ছে ভালো মতো তৈরি করা, আর তার নিচে যে মাটি সেই দুইটা যদি ভালো হয় এই সমন্বয় বিল্ডিংটা কিন্তু টিকে থাকবে। এখন একটা রাফ আইডিয়া হচ্ছে যে 25% বা 30% বিল্ডিং ঢাকা শহরে খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের যেটা এখন আসলে করণীয়, আমাদের যদি দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে হয় তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারদের প্রপারলি, আমাদের জানেন যে 2020-এ কিন্তু নতুন বিল্ডিং কোড পাবলিশ হয়েছে, সেই অনুযায়ী প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করতে চাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে। বিল্ডিংয়ের কংক্রিটের গুণগত মান দেখতে হবে, বিল্ডিংয়ের রডের গুণগত মান দেখতে হবে, বিল্ডিংয়ের মাটির অবস্থা দেখতে হবে, তারপর পুরো বিল্ডিংটাকে মডেল করে কম্পিউটারে দেখতে হবে যে বিল্ডিংটা আর্থকুয়েকে টিকে কিনা, ভূমিকম্প ফোর্স দিয়ে দেখতে হবে। তো এইটা করতে একটা 6তলা বিল্ডিং 5 কাঠার মধ্যে 3600 স্কোয়ার ফিটের জন্য খরচ 3 লাখ টাকা। তো এখন অ্যাপার্টমেন্ট আমরা 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা কিনি, গুলশানে 5 কোটি, আমরা যদি মহৎপুরে কিনি হয়তো 1-1.5 কোটি টাকা। তার মানে আর চেক করতে আমার এই ধরনের সাইজের বিল্ডিং লাগে 3 লাখ টাকা, তার মানে প্রতি ফ্ল্যাট ওনারের জন্য 30,000 টাকা। সেটা কিন্তু সাশ্রয়ী, সম্ভব। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি আছে বলে আতঙ্কিত হয়ে জীবনকে থামিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং এখনও সুযোগ আছে বড় ধরনের ভূমিকম্প আসার আগেই সবাইকে এটি নিয়ে ভাবার, সচেতন হওয়ার। এই পর্যায়ে থাকছে তরুণ মনের মনস্তাত্ত্বিক নানা জটিলতা নিয়ে আলোচনা করার সেগমেন্ট মন কে যে চায়। আমার বাচ্চাকে নিয়ে চলে গেল, আমার বাচ্চাকে নিয়ে চলে গেল। জাপানের মা চাচ্ছেন তিনি তার সন্তানকে নিয়ে জাপান চলে যাবেন, আর বাংলাদেশের বাবা বলছেন তিনি সেটা কোনোভাবেই হতে দিতে চান না। সন্তানকে নিয়ে বাবা মায়ের এমন টানা হেঁচড়ার দৃশ্য সত্যি সবাইকে দারুণভাবে তাড়া করে বেড়াচ্ছে। এইসব নির্মমতা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি বলে আমরা এটা উপলব্ধি করতে পারছি, কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে যা আমরা দেখতে পাই না বলে উপলব্ধিও করতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন বাবা মায়ের বিচ্ছেদের পর যখন সন্তানের দাবি নিয়ে আইনি লড়াই শুরু হয়, সেখানে বাবা কিংবা মা কোনো এক পক্ষ শেষ পর্যন্ত জিতে যান, কিন্তু হেরে যায় তাদের সন্তানরা। বাবা বাংলাদেশি আর মা জাপানের, দুজনের মধ্যে বিচ্ছেদের পর 2 মেয়েকে নিয়ে জাপান চলে যেতে চাচ্ছেন তাদের মা, কিন্তু বাংলাদেশি বাবা সেটি কোনোভাবেই মেনে নিতে রাজি নন। এই নিয়ে চলছে জটিল এক আইনি লড়াই। ছোট মেয়ে আছে বাবার কাছে আর বড় মেয়ে জাপানি মায়ের কাছে। এসব কিছুর মধ্যেই বড় মেয়ে জেসমিন মালিকা 13 বছরে পদার্পণ করল। মেয়ের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে বাবা ছুটে এসেছিলেন গুলশান থানায়। সেখানে বড় মেয়ে এবং তাদের মা এরিকো আগে থেকেই উপস্থিত ছিলেন। সন্তানকে নিয়ে টানা হেঁচড়ার নির্মম এক দৃশ্য সবার সামনে ভেসে আসলো।
আমি এত কষ্ট করে কেকটা কিনে আনলাম ওর পছন্দের, আমার বাচ্চাকে নিয়ে চলে গেল, আমার বাচ্চাকে নিয়ে চলে গেল, আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল, আমার বাচ্চাকে নিয়ে চলে গেল আমার। বাবা মায়ের বিচ্ছেদের পর সন্তানকে কে পাবে, এই নিয়ে যে টানা হেঁচড়া চলছে তার কিছু দৃশ্য ক্যামেরার সামনে এসেছে, কিন্তু এর বাইরে আরও কত কত মানুষের আরও কত যে ভয়ঙ্কর দৃশ্য রয়েছে তা আমাদের অনেকেরই জানা হয়ে ওঠে না। বিচ্ছেদের পর সন্তান কার হবে এই সংক্রান্ত মামলা লড়তে গিয়ে এমন কিছু অভিজ্ঞতা আইনজীবীদের হয় যেখানে তাদের উপলব্ধি মামলায় শেষ পর্যন্ত বাবা কিংবা মা কেউ একজন জিতে যায়, কিন্তু হেরে যায় তাদের সন্তান। আসলে বিয়ে বিচ্ছেদ যখন হয় তখন সবচেয়ে সাফারার কিন্তু হয় যে সন্তানটা রয়েছে। আমরা বলি যে একটা কেসে হয়তো দুপক্ষের এক পক্ষ সে উইন করে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু সন্তানটা হেরে যাচ্ছে। এবং আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে যখন কোনো ডিভোর্স ঘটে দুপক্ষ এক পক্ষ আর এক পক্ষের প্রতি এত তাদের বিদ্বেষ বা ডিসরেসপেক্টফুল নেস তারা শো করে, যেটি কিনা আমরা কিন্তু বহির্বিশ্বে দেখতে পাই না। বহির্বিশ্বে ডিভোর্সের রেট যেমন অনেক হাই, সেই সাথে সাথে আমরা দেখি যে দুই পক্ষের মধ্যে তারা নিজেরা আলাদা থাকলেও প্যারেন্টিংয়ের স্বার্থে কিন্তু তারা দেখা যাচ্ছে যে বাচ্চাদের সাথে তারা হলিডেতে পর্যন্ত দেশের বাইরে যাচ্ছেন বাবা মা। আমরা বাংলাদেশে আসলে দেখতে পাই যে এটিকে খুব নানাভাবে বাচ্চাদেরকে ম্যানিপুলেট করা হয়। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে মা তিনি আসলে বাচ্চার সবচেয়ে মঙ্গল কামনা করেন বলে আমরা জানি, কিন্তু আমরা কিন্তু যেই কেসগুলো দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মারা দেখা যায় বাবার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ ম্যানিপুলেট করা, কোর্টের সামনে আসলে বাচ্চা যাতে বাবার এগেনস্টে বিভিন্ন ধরনের এভিডেন্স দেয় সেগুলো তাদেরকে কিন্তু ভীষণভাবে ম্যানিপুলেট করা হয়। এবং বাচ্চাদের জন্য আসলে কোর্টের যে অচেনা গণ্ডি সেটি আসলে ভীষণ রকম ভীতিকর একটি জায়গা। তো এই জিনিসগুলো বাচ্চাদের মনে খুবই ইম্প্যাক্ট ফেলে। এবং আমাদের প্রেক্ষাপটে আসলে সবচেয়ে বেশি প্রবলেম এটাই হয় যে এক পক্ষ অন্য পক্ষকে কন্টিনিউয়াসলি তারা দোষারোপ করতে থাকেন, কন্টিনিউয়াসলি তারা একে অন্যের প্রতি সত্য মিথ্যা মিলিয়ে, যেহেতু আমরা ফ্যামিলি ল নিয়ে ডিল করি, আমরা দেখি যে অসংখ্য মিথ্যা অভিযোগ এক পক্ষ আর এক পক্ষের প্রতি করে থাকেন। এবং সন্তানের সামনে এমনও হয় যে সন্তানকে ম্যানিপুলেট করার জন্য তাকে বিভিন্ন মিথ্যা কথা শিখিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সাংঘাতিকভাবে আসলে এফেক্ট পড়ে। এখন এই বিষয়গুলো কিন্তু আসলে ল দিয়ে কিন্তু কন্ট্রোল করার কোনো ধরনের কোনো উপায় নেই। দুপক্ষের মধ্যে এক পক্ষ দেখা যায় যে যেই পক্ষ আসলে বেশি ছলচাতুরি করছেন বা বেশি ধরনের একটা ডার্টি গেম প্লে করেন, তারা দেখা যাচ্ছে তারা অনেক ক্ষেত্রে জিতে যাচ্ছেন। আবার যে পক্ষ হয়তো সন্তানের স্বার্থের কথা ভেবে তিনি হয়তো চুপচাপ আছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাকে কিন্তু হেরে যেতে হচ্ছে। মামলার রায় অনুযায়ী একসময় বাবা কিংবা মায়ের কাস্টডিতে চলে যায় সন্তান, কিন্তু এরপরেই সন্তানদের এমন কিছু মানসিক সমস্যা শুরু হয়ে যায় যেখানে তাদেরকে নিয়ে শেষমেশ যেতে হয় মানসিক রোগের চিকিৎসক কিংবা মনোবিজ্ঞানীদের কাছে। যেমন একটা ছেলের সাথে আমি ওর সেশনে বসেছিলাম, হ্যাঁ, ওর বাবা মার ওর যখন 5 বছর বয়স তখন তারা আলাদা হয়ে গেছেন। তো ছেলেটা যখন সম্ভবত 15 বছর বয়স, তখন আমি ওর সাথে যখন কথা বলছিলাম, ও একটা পর্যায়ে আমাকে বলছিল যে ও এখনও কল্পনা করে যে ওর মা বাবা যদি একসাথে হতে পারতো। তো ওর বাবা কিন্তু আরেক জায়গায় বিয়ে করেছে, সেই ঘরে সন্তানাদি আছে, এবং এই শিশু সন্তানই কিন্তু ডিসিশন দিয়েছিল কোর্টে যে সে তার বাবার সাথে থাকতে চায়। কিন্তু প্রতিনিয়ত তার কিন্তু মাঝে এটা চলতে থাকে যে ওরা দুজন যদি একসাথে হতে পারতো। আরেকটা মেয়েকে আমি দেখছিলাম, ওর হচ্ছে 7 বছর বয়স, হ্যাঁ, ওর ক্ষেত্রেও যেটা হয়েছে যে ওর একটা সিলেক্টিভ মিউটিজমের মতো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কারোর সাথে বন্ধুদের সাথে কথা বলছে না, একদমই নিজের মনে থাকছে। সেক্ষেত্রেও যেটা হয়েছে যে রিসেন্টলি ওর বাবা মা তাদের মধ্যে মা আমাকে যেটা বলছেন যে উনি সমস্যাটা বুঝতেই পারেননি, ওনার হাজব্যান্ড ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে চলে গেছে। এবং ওর বাবা যখন ওর সাথে কথা বলতে চায় তখন ও যেটা করেছে, 2-1 দিন হয়তো কিছুটা কথা বলেছে, কিন্তু মা আবার এটাতে কষ্ট পাচ্ছে যে তুমি তো তাহলে আমাকে ভালোবাসো না, বাবাকেই ভালোবাসো। তো সেই জায়গা থেকে মেয়েটার ভেতরে আমি যেটা দেখেছি যে সে যে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, মা কিন্তু আবার ওটা বুঝতে পারছে না, কারণ উনিও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো শিশুটা অনেক বেশি রিসোর্সফুল, কিন্তু একদমই সে হাসছে না, খাওয়া দাওয়া কমে গেছে, বন্ধুদের সাথে ইন্টারাকশন করছে না। আমার পরামর্শ হচ্ছে এটা হতে পারে যে যদি তারা ঠিক করে যে তারা একসাথে থাকতে পারবে না, সেটা বাচ্চাকে তারা ক্লিয়ার করুক যে কিছু কারণ আছে, সে যদি পারে ব্যাখ্যা করুক, ব্যাখ্যা না করতে পারলে বলুক যে
তুমি বড় হলে হয়তো বুঝতে পারবে, কিন্তু বাবা মা এখন আর একসাথে থাকতে পারছে না, কথা এবং তারা বাচ্চাকে প্রিপেয়ার করুক, এবং তারা কিভাবে আলাদা হচ্ছে, এবং বাচ্চা যে দুজনের সাথেই বাচ্চার একটা অ্যাক্সেস থাকবে, সন্তান বাবার কাছে যেতে পারবে, মার কাছে যেতে পারবে, এবং খুব ভালো হয় তারা একে অপরের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা না বললে। অনেক সময় এমন পরিস্থিতি হয় যে চরমভাবে নেগেটিভ কথাবার্তাগুলো বলা হয়, এবং বাচ্চাকে অপশন দেওয়া হয় যে তুমি যদি আমার পক্ষে না থাকো তুমি আমার সাথে থাকবে না, অনেকটা এই টাইপের একটা পরিস্থিতি। সেই ধরনের পরিস্থিতি না হওয়াই ভালো। কাজে একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং, দুটো মানুষ একসাথে ছিল, ভালোবেসেই তারা সংসার করছিল, এখন তারা কোনো কারণবশত থাকতে পারছে না, এখন শত্রুতে পরিণত হওয়ার কোনো প্রয়োজন নেই। 14 ফেব্রুয়ারিতে তার প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সে আত্মহত্যা করেছে। মোবাইল ফোন বা ল্যাপটপ কিনে না দেওয়ার কারণে দেখা যায় যে 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সত্যি অবাক হতে হয়, এক কিশোর সে তার পছন্দের মানুষকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে গিয়ে এমনই এক কাণ্ড ঘটালো যে শেষ পর্যন্ত তাকে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিতে হয়েছে। আবার আরেক কিশোর না ফেরার দেশে চলে গেছে এই কারণে যে সে তার গার্লফ্রেন্ডকে বোঝাতে চেয়েছে যে তার গার্লফ্রেন্ড যখন তাকে ফ্রেন্ড লিস্ট থেকে সরিয়ে দিয়েছে সেটা তার জন্য কতটা বেদনার। এরকম অদ্ভুত সব কারণে গত বছর কয়েকশো ছেলেমেয়ে যারা কিনা সবাই স্কুলে পড়ে তারা না ফেরার দেশে চলে গেছে। এই কারণগুলো অবশ্যই বিশ্লেষণ হওয়া প্রয়োজন, আর তা না হলে প্রতি বছর এরকম ঘটনা আমরা দেখতেই থাকব। এক বছরে যত সংখ্যক স্কুল শিক্ষার্থীর আত্মহননের তথ্য জরিপে উঠে এসেছে সেটা যেমন অবাক হওয়ার মতো, তেমনি অবাক হওয়ার মতো যেসব কারণে এরকম হঠকারী সিদ্ধান্ত শিশু কিশোররা নিয়েছিল। 2022 সালে আমাদের আঁচল ফাউন্ডেশন আমরা একটি গবেষণা করি পুরো এক বছরে 2022 সালে কতজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সেখানে আমরা দেখতে পাই বেশ ভয়ানক একটি চিত্র। আমরা দেখতে পাই 446 জন স্কুল ও কলেজগামী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। 446 জন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীর মধ্যে 340 জনই ছিলেন স্কুলগামী শিক্ষার্থী, যেটি ছিল আমাদের জন্য খুবই ভয়াবহ একটি চিত্র। শিক্ষার্থীদের আত্মহত্যার এই বিষয়গুলোর পেছনে কী কী কারণ থাকতে পারে সেই কারণগুলো যখন আমরা তুলে আনার চেষ্টা করি, সেই কারণগুলো দেখে আমাদের মনে হয়েছে এই কারণগুলো একজন শিক্ষার্থীর আত্মহত্যার কারণ কখনোই হতে পারে না। সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন যে পারিবারিক কলহের কারণে। তো এই পারিবারিক কলহের কারণগুলো খুবই বিচিত্র, যেমন মামাবাড়িতে যাওয়া নিয়ে দুই ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, তারপর বাবাকে খাবার পৌঁছে দেওয়ার মধ্যে দুই ভাইয়ের মধ্যে কলহ, তারপর পরীক্ষা দিতে না চাওয়ায় মায়ের সাথে কলহ, গেম খেলতে না দেওয়া, তারপরে ছিল পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে যদি আব্বু আম্মু বকা দেয় তখন তারা অভিমানের কারণে আত্মহত্যা করেছে, মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে তারা আত্মহত্যা করেছে, তারপরে মোবাইল ফোন বা ল্যাপটপ কিনে না দেওয়ার কারণে দেখা যায় যে 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিমানের পরে যে কারণটি আমরা খুঁজে পেয়েছি তা প্রেম সংক্রান্ত বিষয়। প্রেম সংক্রান্ত কারণে 104 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মধ্যে দেখা যায় যে স্কুলে 69 জন শিক্ষার্থী এবং কলেজে 35 জন শিক্ষার্থী প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। প্রেম ঘটিত কারণে করা আত্মহত্যাকারী যে শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে 13 থেকে 16 বছর বয়সীদের মধ্যেই ছিল এই প্রবণতা সবচেয়ে বেশি, যেখানে এই বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রেম ঘটিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতন পর্যাপ্ত জ্ঞান তাদের মধ্যে থাকারই কথা না। সেই জায়গায় তারা আত্মহত্যার মতন সিদ্ধান্তও নিয়েছেন এবং এর পেছনে বিচিত্র কিছু কারণ আমরা পেয়েছি। তার মধ্যে ছিল 14 ফেব্রুয়ারিতে তার প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সে আত্মহত্যা করেছে, তার প্রেমিকাকে সে বারবার কল দিয়েছে, কল রিসিভ করেনি, সে কারণে আত্মহত্যা করেছে। তারপর মেসেঞ্জারে তার প্রেমিক তাকে ব্লক করে দিয়েছে, এই কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে। এরকম বিচিত্র কিছু কারণ আমরা দেখতে পেয়েছি। মনোরোগ বিশেষজ্ঞদের মতে শিশুরা যখন এরকম আত্মহত্যার ঘটনা ঘটায় তার আগে তারা বেশ কিছু সংকেত দিয়ে থাকে। সেই সংকেতগুলোর মধ্যে একটি নিজের হাত নিজে কেটে ফেলা। নিজেকে আহত করার প্রবণতা কিন্তু অনেক বেড়েছে, যেটাকে আমরা হাত কাটা আমরা সহজভাবে বলতে পারি। এগুলো কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ, এটা সংখ্যাটা বলবো যে ভয়ঙ্কর রকম বেড়ে গেছে।
আমি একটা বাচ্চা বললো যে তার ক্লাসের প্রায় 60% বাচ্চারই হাত কোনো না কোনোভাবে কাটা। এইটাকে বলা হচ্ছে ডেলিভারি সেলফ হার্ম, যেটি কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু আসলে মনে হতে পারে আত্মহত্যার চেষ্টা, কিন্তু এটি আসলে কিন্তু আত্মহত্যার চেষ্টা নয়। আত্মহত্যার চেষ্টা মানে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি মারা যাব, এবং যারা হচ্ছে নিজের মানসিক কষ্টটাকে প্রবাহিত করার পথ হিসাবে এই কাজগুলো করছেন, দুটো কিন্তু আসলে আলাদা ব্যাপার। এটি অনেক আগেই প্রমাণিত, গাণিতিকভাবে প্রমাণিত, যেটাকে আমরা বলছি ডেলিভারি সেলফ হার্ম। কিন্তু এই ডেলিভারি সেলফ হার্ম করতে যেয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়। আমি মোটা দাগে যেটা বলতে চাই, একটি গ্রুপ কিন্তু হচ্ছে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে তারা আত্মহত্যার পরিকল্পনা করেন, আরেকটি গ্রুপ কিন্তু হচ্ছে হঠাৎ করে, যেটা বাংলায় হঠকারিতা বলতে পারি, কোনো কিছু পরিণতি চিন্তাভাবনা না করে রাগের বশবর্তী হয়ে একটি উদ্যোগ নেয়। 18 নিচে যারা করছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো ইম্পালসিভ সুইসাইড। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। সবাই যখন জানলো যে এরকম গ্রামে থাকি, গ্রামে থেকে কাজ করছি, সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে শুরু করেছিলাম। কেবল স্কুলের গণ্ডি পার হয়ে সুহা কলেজে উঠেছেন, আর তাতেই উদ্যোক্তা হয়ে তিনি যে আয় করছেন সেটা অনেক চাকরিজীবী চাকরি শুরু করেও করতে পারেন না। আর এভাবেই সুহা প্রমাণ করেছেন যে করোনার অলস সময়ে যারা নিজে কিছু করার চিন্তা করে এগিয়ে এসেছিলেন, তারা কোনো না কোনোভাবে লাভবান হয়েছেন, নিজেদেরকে সমৃদ্ধ করেছেন। করোনার অলস সময়ে সুহার যখন স্কুল বন্ধ, তখন সারাক্ষণ সে পড়ে থাকতো স্মার্টফোনে। হঠাৎ একদিন সে একটি ভিডিও আপলোড করে, মুহূর্তেই তা ভাইরাল। এটি ছিল সুহার আজকের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। আলু চাষ করছিল আপু, মানে এমনি শখের বসে একটা অংশে একটু আলু নিছিল, আলু চাষ করছিল। সেই আলু চাষের ওই ছবি দিয়েই মেইনলি ভাইরাল হয়েছে। আমি ওই ছবিটা দিয়ে, মানে আলু তুলতে গেছিলাম, ওইটা দিয়ে ভাইরাল আমার। হ্যাঁ, তো তখন প্রথম দিকে কাস্টমার কম ছিল, তারপরে আস্তে আস্তে যখন চীনা পরিচিত হলো, আর সবাই যখন জানলো যে এরকম গ্রামে থাকি, গ্রামে থেকে কাজ করছি এবং প্রোডাক্টটা লিগ্যাল প্রোডাক্ট পাচ্ছে, তখন আর কি আমার অর্ডারটা বাড়া শুরু হয়। যখন সবাই চিনা শুরু করে, সবাই যখন আমাকে জানে, তখন আস্তে আস্তে আমার কাস্টমার বেজটাও বাড়ে, আমার রেগুলার কাস্টমার বাড়ে, তারপরে এমনকি আমার কাছ থেকে পাইকারি নেওয়া শুরু করে সবাই। সেক্ষেত্রে যে এখন আমার মান্থলি পুঁজি ধরেন যে বেতনটা আসে, সরকারি চাকরিজীবীদের যে বেতন বলা চলে যেটা আসে, সেটার মতোই আমার বেতন এখন ধরতে গেলে 22,000 টাকা করে আসে। বলা হয়েছিল করোনার অলস সময়ে যারা কিছু করার চিন্তা থেকে উদ্যোক্তা হয়েছিলেন তারা করোনা শেষ হলে হারিয়ে যাবেন, কিন্তু না, সবাই হারিয়ে যাননি, বরং সুহার মতো অনেককেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে দেশের আনাচে কানাচে। ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাপ্পি ও সজলের কথা। এ নিয়ে প্রতিবেদনও করেছি আমরা, যখন সজল ও বাপ্পি পলাশীর মোড়ে ডিউ মার্টের যাত্রা শুরু করেছিলেন করোনার অনিশ্চয়তার হতাশা থেকে। তাদের কনসেপ্টটি ছিল এরকম: করোনার অলস সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে যার যার এলাকার প্রসিদ্ধ খাদ্য এনে অফলাইন অনলাইন দুই মাধ্যমেই ভোক্তার কাছে পৌঁছে দেয়া। পরের কনসেপ্টটি ছিল এরকম: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তারা ক্যাম্পাসের ল্যাব থেকে তা পরীক্ষা করাবেন যেন ভেজালের কোনো সম্ভাবনা না থাকে। এই দুটি কনসেপ্টে মাত্র 2 বছর। 2 বছরেই ডিউ মার্টের আউটলেট এখন 2টি, নেটওয়ার্ক 64 জেলায়।
প্রথম দিকে দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই আউটলেটে বসতাম, আমরা নিজেরাই প্রোডাক্ট অর্ডার নিতাম এবং নিজেরাই হোম ডেলিভারি করতাম। কিন্তু বর্তমানে এই 2 বছরের শেষে এসে আমাদের নতুন একটি আউটলেট হয়েছে, আমাদের বর্তমানে 2টি আউটলেট হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে আমরা নিজস্ব হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিই এবং ঢাকার বাইরের প্রোডাক্টগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই। এই জার্নিটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিকে দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টের সোর্সিং পেলেও অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্যাকেজিংটা কিভাবে করব সেটা আমরা বুঝতে পারছিলাম না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেহেতু সবাই স্টুডেন্ট হিসেবে শুরু করছিলাম, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে শুরু করেছিলাম, তখন আমাদের কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল। এই ক্রাইসিসগুলো অতিক্রম করা আমাদের জন্য খুবই টাফ ছিল এখন পর্যন্ত। তবে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশন যে অনুযায়ী ছিল সেরকম সাড়া পাচ্ছি, কারণ এর অন্যতম কারণই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের নিজেদের এলাকা থেকে ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারছে এবং আমাদের ভোক্তাদের কাছে সেই প্রোডাক্টগুলো সরবরাহ করার কারণে তাদের থেকে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি, যেটি আমাদের এই ডিউমার্ট প্ল্যাটফর্মের একটি বড় শক্তির জায়গা। সব মিলিয়ে আমরা এখন নিয়মিতভাবে এরকম অসংখ্য গল্প খুঁজে পাচ্ছি যেখানে প্রমাণ পাওয়া যায় করোনা অলস সময়ে যারা নিজে কিছু করার চিন্তা করেছিলেন তাদের অনেকেই এখন সফল উদ্যোক্তা। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।